বন্ধুরা, সেভেন সিস্টার্স হাতছাড়া হতে পারে ভারতের আলোচিত 7 রাজ্য নিয়ে এমনটাই সতর্কতা দিয়েছে IISS। ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে আমাদের সাথে যুদ্ধ করতে, ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে আমাদেরকে ভিখারি বলতে। ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে। আজকে একটা নিউজ দেখলাম, আগুন চলতেছে ভারতের পরিস্থিতি খুবই খারাপ। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। থাকবে না, বাংলাদেশ থাকবে না। কখনো ফেরি দখল দিতে চাইছে, কখনো রংপুর। এমন সব উদ্ভট মন্তব্য করা রিপাবলিক বাংলার ভাইরাল মলম বিক্রেতার সাংবাদিক ময়ূর রঞ্জনের দেশ ভারতই এবার খান খান হতে চলেছে। ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স, আর এর কলকাঠি নাড়ছে মোদির ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি সেভেন সিস্টার্স ভারতের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে? পালিয়ে ভারতে অবস্থানকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এক নোট ভার্বালের মাধ্যমে দিল্লির কাছে তাকে ফেরত চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি। শুধু একটা দুটো না, যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্থাপন করা যায়, সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার, সে আলাপে ঢুকবো। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন সুখবর জানিয়েছে। বাংলাদেশের পক্ষ হয়ে ভারত কিন্তু কেঁপে গিয়েছে, সেই সাথে সাথে কিন্তু নরেন্দ্র মোদী মাফও চেয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমে। আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। থাকবে না, বাংলাদেশ থাকবে না। কখনো ফেরি দখল দিতে চাইছে, কখনো রংপুর। এমন সব উদ্ভট মন্তব্য করা রিপাবলিক বাংলার ভাইরাল মলম বিক্রেতার সাংবাদিক ময়ূর রঞ্জনের দেশ ভারতই এবার খান খান হতে চলেছে। ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স, আর এর কলকাঠি নাড়ছে মোদির ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি সেভেন সিস্টার্স ভারতের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে? ভারতের মণিপুরের বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার, স্নাইপার, M16, M4 এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল। যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ, সেখানে বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। আধুনিক আমেরিকান অস্ত্র, স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা, তা নিয়ে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী। মিয়ানমার মণিপুরকে ঘিরে হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ। আসতে পারে রাখাইনের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স এর মণিপুর রাজ্য অস্থিতিশীলতা আর ভাঙনের সুর দিনকে দিন আরো জোরালো হচ্ছে। কিছুদিন আগেই ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহমা। মোদী সরকার এসব তথ্য চেপে রাখার চেষ্টা করলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর নিয়ে ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে। উত্তাল মণিপুরের সাথে মিশছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা। হাতে এসেছে রকেট লঞ্চার, স্নাইপার ও অ্যাসল্ট গানের মতো অস্ত্র। আর মণিপুরের এমন ভাঙনের পিছনে কাজ করছে খোদ যুক্তরাষ্ট্র। 1 বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি ও মেইতেই জনজাতির মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। গেল বছরের মে মাস থেকে মণিপুরে শুধু সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 260 জনের। ঘরবাড়ি ছাড়া আরো 60,000-এর বেশি বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখখানিক সেনা নামিয়েছে মোদী সরকার। নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে 10,000 সহ রাজ্যটিতে মোট 67,000 সেনা মোতায়েন করা হয়েছে, যার সাথে 30,000 পুলিশের এক শক্তিশালী বাহিনী মিলে 1 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তৈরি করেছে মোদী সরকার। তবে তাতে সহিংসতা কমছে না, বরং মণিপুর পরিস্থিতি এখন একেবারেই মোদীর নিয়ন্ত্রণের বাইরে। রয়টার্স বলছে, মিয়ানমারে যুদ্ধ করা সশস্ত্র বিদ্রোহী সেনারা সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে প্রবেশ করছে। তাদের হাতে রয়েছে স্পর্শকাতর অস্ত্র। এদিকে রয়টার্সের সাথে আলোচনায় নাম প্রকাশ না করে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা যোগ দেওয়ায় আরো ছড়িয়ে পড়েছে মণিপুরের সহিংসতা। তবে মিয়ানমার থেকে কত সৈন্য
মণিপুরে প্রবেশ করেছে তার নির্দিষ্ট কোনো সংখ্যার তথ্য নেই ভারত সরকারের কাছে। অস্ত্র জোগাড়ের মূল হোতা কোথা থেকে আসছে তা নিয়েও অনিশ্চিত কেন্দ্রীয় সরকার। মণিপুরের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে আরেক বিস্ফোরক তথ্য। জানাচ্ছে রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ থাকলেও বিদ্রোহীরা নাকি নিশ্চিত মনে ইন্টারনেট ব্যবহার করছেন, আর তাতে ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মার্কিন প্রশাসনের ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। এদিকে এই খবর প্রকাশ হতে না হতে ভারত জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিভিন্ন মহলের এখন একটাই প্রশ্ন, ভারতের সেভেন সিস্টার্স দখলের মূল হোতা কি যুক্তরাষ্ট্র? ভারতে এখনো স্টারলিংকের ব্যবসা চালু হয়নি, তাই মণিপুর সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত নিষিদ্ধ অঞ্চলগুলোতে কিভাবে এসে বা পাওয়া যাচ্ছে তা নিয়ে মোদির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মানে শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠি লিখল। দর্শক, এটি হয়তো নতুন একটি টানাপোড়েনও শুরু হতে পারে, অথবা বাংলাদেশের পক্ষ থেকে যা করণীয় সেটি করা হচ্ছে। ভারত কিভাবে বিষয়টি দেখবে সেটি হয়তো পরে ভারতের প্রতিক্রিয়া বোঝা যাবে। দর্শক, আপাতত যে খবরটি তাতে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তাকে অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে আমাদের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সঙ্গে তাদের একটা এক্সট্রাডিশন অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি আছে। বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর বিজিবি দিবস 2024 উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছর গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বর হেফাজতে ইসলামের সমাবেশ হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা এবং বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। দর্শক, সংক্ষিপ্তভাবে এই হচ্ছে খবর। এখন বিষয়টা দুই দেশের কূটনীতির ব্যাপার, এবং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেটা পার্লামেন্টে তারা উত্থাপন করেছে, এবং সেখানে কংগ্রেস, বিজেপি সহ মোটা দাগের বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে নিরাপত্তার কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে। এখন বাংলাদেশ চাওয়ার প্রেক্ষিতে যদি শেখ হাসিনাকে ভারত না দেয়, তাহলে কি কূটনৈতিক টানাপোড়েন শুরু হবে, নাকি কি হবে? ভারত কি রেসপন্স করবে? যতটুকু কূটনৈতিক মহল আভাস দিয়েছে এর আগে যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। যেই প্রত্যর্পণ চুক্তি কথা বলা হচ্ছে, সেই চুক্তির আবার কোনো কোনো ধারায় বলা আছে, যদি বন্দি মৃত্যুর সম্মুখীন হন বা কঠিন নির্যাতনের সম্মুখীন হন, তাহলে যেই দেশ ফেরত পাঠাবে অর্থাৎ ভারত ফেরত পাঠাবে, সেই ভারতের কনসিডার করার সুযোগ আছে। ফলে চুক্তির বিশেষ কোনো ধারা উপধারা বলে শেখ হাসিনাকে হয়তো ফেরত নাও পাঠাতে পারে। যদি নাও পাঠায় তাহলে বাংলাদেশ যেহেতু আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, তাহলে বিষয়টি কিন্তু একটা জুড়ে থাকলো এবং একটি কূটনৈতিক ইস্যু হয়ে থাকলো যে বাংলাদেশ চাওয়ার পরও ভারত শেখ হাসিনাকে ফেরত দিল না। ফলে এ নিয়ে কি সম্পর্কে টানাপোড়েন হবে, নাকি স্মুথ গতিতে চলবে? শেখ হাসিনা কি ভারতের থেকে বা দিল্লিতে অবস্থান করে তার রাজনৈতিক তৎপরতা চালাবে? অনেকগুলো প্রশ্ন এখন সামনে আছে, যেগুলোর হয়তো উত্তর পাওয়া যাবে ভবিষ্যতে। দর্শক, পবিত্র কোরআনেও নেই, দেশের আইনেও নেই, তবুও হিল্লা বিয়ে হচ্ছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ইসমত আলী আশিকি 2 ঘণ্টার জন্য এক নারীকে হিল্লা বিয়ে করেছেন। শুধু তাই নয়, হিল্লা বিয়ের 10 মিনিটের মধ্যে কথিত হালাল করার নামে ওই নারীর সঙ্গে সহবাস করেছেন, তাও মসজিদের সিঁড়িতে। সহবাসের পর তালাক প্রদান করেন মাওলানা আশিকি। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামে। মাওলানা আশিকিকে মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তা করেছেন টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব কফিল উদ্দিন। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। অনুসন্ধানে জানা যায়, নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী 3 তালাক প্রদান করেন। অতঃপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য।
পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকের কাছে নিয়ে যান ফতোয়া জানার জন্য। ইসমত আলী আশিকি বলেন, ওই নারীকে হিল্লা বিয়ে দিতে হবে, তা না হলে তালাক দেওয়া স্বামীর জন্য হালাল হবে না। পরে নিজেই বিয়ে করার প্রস্তাব দেন এবং বিয়ে করেন। পরবর্তীতে ইসমত আলী আশিকি মসজিদের সিঁড়িতে সহবাস করেন। এই সময় আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন। শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন এবং বলেন এখন সে হালাল, পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই। অভিযুক্ত মাওলানা ইসমত আলী আশিকি অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন, আমার নিকট তারা এসেছিল, পরে অনুরোধ করলে আমি ওই নারীকে একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে হালাল করিয়ে দিয়েছেন বলে দাবি করেন। যদি একবারও সহবাস যদি জামাই সাইরা দিই, বেটা সাইরা দিই, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়ে শাদী হয়ে যাবে, বিয়ে শাদী আপনারা করে দেবেন। এইভাবেই হয়েছে। ভুক্তভোগী নারী জানায়, স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তারা আবারও বিয়ে করতে চাইলে ওই নারী মাদ্রাসা শিক্ষক ইসমত আলীর কাছে আসেন। ইসমত আলী আরও পরামর্শ নেওয়ার জন্য মসজিদের ইমাম কফিল উদ্দিনের কাছে নিয়ে আসেন। কফিল উদ্দিন ওই নারীকে ইসমত আলীর সঙ্গে হিল্লা বিয়ে দেন। এরপর ইমামের পাহারায় মসজিদের ভেতরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেন ওই নারী। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না, হে জেনে শুনি কি আর হে ফাপ করবো। ভুক্তভোগী নারীর অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব কফিল উদ্দিন। এই বিষয়ে আরফান আলী শাহী মসজিদ কমিটির সভাপতি আলফাজউদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, এটা শুধু ইবাদতের জায়গা। সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। ঘটনাটি 8 মাস আগের হলেও সম্প্রতি জানাজানি হয়েছে। প্রসঙ্গত, রাগের মাথায় গ্রামাঞ্চলে অনেকে তালাক শব্দটি উচ্চারণ করে থাকেন। আসলে তারা বিচ্ছেদ চান না, কিন্তু মৌখিক 3 তালাকে এমন দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এই যুক্তি দেখিয়ে যদি কেউ সেই স্ত্রীকে হিল্লা বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন বা মুরব্বী ও সমাজপতিরা যদি কোনো ফতোয়া জারি করেন, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ। হিল্লা বিয়ে আইনে বৈধ নয়, এটি কুসংস্কার মাত্র। এই সম্পর্কে মুসলিম আইনে যথাযথ বিধান থাকলেও তা অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি। শুধু একটা দুটো না, যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্থাপন করা যায়, সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো, তার আগে একটা ভিডিও নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ভিডিওটা ফার্স্ট পোস্টের পালকি শর্মা, মানে আমরা বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট যে কয়েকজন আছে যারা প্রত্যেকটা খুঁটিনাটি ইস্যু নিয়ে বাংলাদেশ সম্পর্কে রেসপন্ড করেন, তার মধ্যে পালকি শর্মা আছেন, আমরা তাকে চিনি। এই ভিডিওটা শুরু উনি যেটা দিয়ে করেছেন, ভিডিওটা একটু দেখে নেবেন। এই ভিডিওটা উনি শুরু করেছেন এটা বলে ব্রেকআপ সবসময় পেইনফুল, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টকর হচ্ছে যখন আপনার এক্স, আপনার শত্রুর সাথে তাকে দেখা যায়, তার সাথে সম্পর্ক হয়েছে মনে হয়। এটা তুলনা করেছেন বাংলাদেশের সাথে ভারতের ব্রেকআপ, এবং ভারত যখন দেখছে বাংলাদেশ মানে তার এক্স সম্পর্ক করছে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে, এবং তাদের হাগের দৃশ্য দেখানো হয়। D8 সম্মেলনে আমরা জানি জনাব শেহবাজ শরীফ এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মিটিং হয়েছে, নানান রকম আলোচনা এসছে, মুক্তিযুদ্ধের এজেন্ডা এসছে, সেটাও যেভাবে বলেছেন সেটা ভারতের এবং পালকির পছন্দ হয়নি, সেটা নিয়েও তীব্র সমালোচনা আছে, সেগুলো করেছেন। এবং দুই পক্ষের যে সহযোগিতা বৃদ্ধির আলাপ আছে সেটা নিয়ে কটাক্ষ আছে, বিশেষ করে সার্কের কথা ওখানে আবার আনা হয়েছে, বাংলাদেশ চায়, পাকিস্তানও এটার সাথে আছে, ইত্যাদি ইত্যাদি। এর সাথে আবার সেই যুক্ত করা পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আসা এবং জাহাজে আগে ম্যানুয়ালি চেক করা হতো, এইসব সিকিউরিটি সকল সিকিউরিটি চেক বাদ দেওয়া হয়েছে, ভিসা সহজ করা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশে ভিসা সহজ করছে। তাদের আর দুঃখের শেষ নেই। মানে হালকা ঢঙে যদি বলে রাখি, ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার। মানে পালকির কথা শুনে বাংলাদেশে জাফর ইকবাল যেভাবে কথা বলতেন, এই যে আমি এতবার পাকিস্তান বললাম, এতবার বললে কতবার দাঁত ব্রাশ করতে হতো তার ভাষ্য মতে। যাই হোক, কাজের কথায় আসি একটু, যেটা খুব সিরিয়াস। ভারতকে জ্বালানো, জ্বলতে দেখা ইজ এ নাইস এক্সপেরিয়েন্স আনডাউটেডলি, কিন্তু যে কথাটা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে, সেটা হলো ভারতের পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং
একটা বড় পরিবর্তন আছে, সেটা ভবিষ্যতে বাণিজ্য আরো বৃদ্ধির ইন্ডিকেশন দেয়। আগে যেটা হতো, পাকিস্তান থেকে পণ্য আমরা ইম্পোর্ট করেছি, কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে হতো। এখন যেটা হচ্ছে, এবার দ্বিতীয় জাহাজটা আসলো, এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল, দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ভিড়েছে, এবং ওই যে বললাম ম্যানুয়ালি আর চেক করার অপশনটা নেই, ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে। আমরা প্রায় শুনি না ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার, এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার। আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন, তারা নিরুৎসাহিত হন। এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায়, এই বাণিজ্য বাড়বে। আমরা নতুন যে জাহাজটা এসছে সেই জাহাজটা নিয়ে একটু যদি বলি, আগের জাহাজটা সম্পর্কে বলা হয়েছে, এই জাহাজটাই আগে একবার এসেছিল সংযুক্ত আরব আমিরাত হয়ে, প্রথমে পাকিস্তান এবং পরে 370টি ইউএস কন্টেইনার নিয়ে 11 নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে। সে সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট, চুনা পাথর, ম্যাগনেসিয়াম, ভাঙা কাঁচ, কাঁচামাল ইত্যাদি ইত্যাদির কথা বলছে। 12 নভেম্বর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করে। ওই সময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে, যদি এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে, মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে। এবং একটা তালিকা আছে কি কি আছে, অপরিশোধিত চিনি আছে এবং শিল্পে ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে, এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে। অবশ্যই অস্ত্র না। প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে, 10 টাকার না, এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে। আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারো কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্রও কিনতে পারে। পাকিস্তান অস্ত্র শিল্পে যথেষ্ট উন্নত, এবং আমি ধারণা করব, আমরা এটা বুঝতে পারি, পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি। চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয়, ফাইটার তৈরি হয়, মেন ব্যাটল ট্যাঙ্ক তৈরি হয়, আর্টিলারি শেল বা অ্যামিনিশনস বলি আমরা যেগুলোকে, সেগুলো তৈরি হয়। আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি, কেনা উচিত হবে যদি আমরা বেটার দাম এবং ভালো মানের পাই। যাই হোক, অস্ত্র এসছে বলে গতবার খুবই শোরগোল হয়েছিল, এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না। একটা ডেটা বণিক বার্তায় এসছে, পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে 27%, কমেছে ভারত থেকে। ভারত থেকে কমাটা আসলে খুব সিগনিফিক্যান্ট কারণে না, ওইটা আমি যাচ্ছি না, শুনতে মনে হয় যে বাংলাদেশ ক্ষোভ দেখিয়ে করছে। না, বাংলাদেশের বিশেষ করে অর্থনৈতিক স্লো ডাউন হওয়ার কারণে কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি বা আমরা ক্যাপিটাল মেশিনারিজ বলি, সেটা যথেষ্ট হয়নি। সে কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙা কাঁচ, প্লাস্টিক ও রাবার শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ, পেঁয়াজ আরও সব বিভিন্ন ভোগ্যপণ্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে $179.4 মিলিয়ন, মানে $17.94 কোটি। গত অর্থ বছরে একই সময় ছিল $14.10 কোটি। এই হিসাব যদি আমরা করি তাহলে পণ্য আমদানি বেড়েছে 27.23%। খুবই সিগনিফিক্যান্ট একটা গ্রোথ পাকিস্তানের সাথে। আমি শুরুতে যেটা বলেছিলাম যে একটা নন ট্যারিফ ব্যারিয়ার ছিল, সেই ব্যারিয়ারটা চলে গেলে পণ্য আমদানি আরো বাড়বে। কিন্তু যে কথাটা বলছিলাম, পাকিস্তানের সাথে সুসম্পর্ক বৃদ্ধি কেন জরুরি, এটা আমাদের মনে রাখা দরকার সব সময়, যে আমরা যে কোনো পণ্যের বিভিন্ন রকম সোর্সিং থাকা দরকার, বিশেষ করে যেগুলো জাহাজে করে আনতে হয়। ভারতের সাথে বেশ কিছু পণ্য এবং পচনশীল যেসব পণ্য আছে, যেমন পেঁয়াজ, টমেটো বা অন্যান্য কৃষিজাত পণ্য যেগুলো পচনশীল, ইভেন অনেক বেশি কাঁচামরিচের দাম হলে ভারতে আমরা কাঁচামরিচও আনি। এইরকম জিনিস ভারতের কাছে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকলেও চলে, সেটা দুই পক্ষের জন্যই ভালো। কিন্তু যেগুলো পচনশীল দ্রব্য নয়, এগুলো যত বেশি সম্ভব সোর্স থেকে সোর্সিং করা দরকার। এবং পাকিস্তান যেহেতু অনেক বেশি দূরে না, এতে আমাদের জাহাজ ভাড়াও যে অনেক বেশি হবে তা না। এটা হলো এক। আমরা যত বেশি সম্ভব বাণিজ্য করবো এবং বহু ক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারবো যে ভারতের চাইতেও কম দামে আমরা অনেক পণ্য পাবো। কিন্তু তার সাথে জরুরি যে কথাটা, ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করবে। তখন ভারতকে আমরা একটা পাল্টা দিতে পারি। তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক কেন রাখছো, তার পাল্টা এই রিসেন্ট অতীতে যদি হয়, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায়। তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে, কোয়াড, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট, বহু কিছু, তাদের দারুণ সম্পর্ক আছে। কিন্তু এই ভারতই তো রাশিয়া থেকে তার সস্তার তেল কিনেছে, তার প্রয়োজন আছে, তার সস্তায় পায়, সে কিনেছে। এবং রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি ডিসঅবে করেছে। এবং এটা নিশ্চিত রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রির টাকায়, কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পর এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে। তো ভারতে আমেরিকা বা তার মিত্রের কথা শোনে, সে তার স্বার্থ দেখেছে। তার আমি মনে করি যে ভারতের আসলে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না, কারণ তার মিলিটারি হার্ডওয়্যার
প্রায় পুরোটাই রাশিয়ার উপরে নির্ভরশীল, সুতরাং তার জন্য এটা ইম্পসিবল ছিল। সো সে তার স্বার্থের হিসাব করেছে। ঠিক একইভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক এই যুদ্ধংদেহী থাকা উচিত আমি মনে করি না, বহুবার বলেছি। তাদের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ এবং একটা সুসম্পর্কই তৈরি হোক, দ্যাটস ফাইন, যদি সেটা আমাদের আত্মমর্যাদা নিশ্চিত করার মাধ্যমে হয়। একই সাথে আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রাখবো, যেখানে যেখানে আমাদের প্রয়োজন সে সম্পর্ক থাকবে। ভারতের সাথে পাকিস্তানের কোথায় মারামারি, কোথায় খুনোখুনি, তাদের পরস্পরের মধ্যে কি শত্রুতা আছে, সেটা আমাদের দেখার বিষয় না। এই ব্যাপারটা ভারতকে মানতে হবে, বুঝতে হবে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি, তাতে কি আসলো গেল? তার উদাহরণ পৃথিবীতে আছে, এরকম যুদ্ধ করেছে, এক দেশ থেকে ভাগ হয়ে আরেক দেশ হয়েছে, তারপর প্রচুর সুসম্পর্ক তৈরি হয়েছে, সুসম্পর্ক আছে। ব্রিটেনের সাথে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে, তার কলোনি ছিল, তাদের মধ্যে কি শত্রুতা? আমেরিকার 1 নাম্বার এলায় যদি বলা হয়, নাম বলতে গেলে 2-3 মধ্যে, মানে 1 নাম্বার না হলে 2-3 যদি হিসাব করি দেখা যাবে ব্রিটেন আসবে। হয় এগুলো খুব অস্বাভাবিক, প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম। দুটো দেশ যুদ্ধ করেছে, একজন একজনকে শেষ করে ফেলতে চেয়েছে, কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে, হতে পারে, এবং এটা মেনে নিতে হবে, এটাই পররাষ্ট্র নীতি। সুতরাং এই সরকারকে এই কাজটা এই কারণে করতে হবে এবং ভবিষ্যতেও করতে হবে। ভারতকে, আমি বহুবার বলেছি, ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিয়ালাইন করতে হবে। তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের যেসব দেশ আছে, বিশেষত পাকিস্তান, চায়না তো বটেই, তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করব। আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশন দরকার আমরা সেগুলো করব। ভারতকে নতুনভাবে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক সে আনবে, ঠিক করবে, রিয়ালাইন করবে, তাকে এই বাস্তবতা। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। কেউ বলছেন তিনি পালিয়ে গেছেন, কেউ বলছেন তিনি অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কেউ বলছেন তাকে ভারত নিয়ে গিয়েছে, কেউ বলছেন তাকে নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে সাময়িকভাবে পাঠানো হয়েছে। বাস্তবতা হলো তিনি এখন আর ক্ষমতায় নেই, আর ক্ষমতায় যারা আছেন এই মুহূর্তে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তার সঙ্গে তার সম্পর্কটা একেবারে দাকুমরা, এবং সেই প্রমাণিত দাকুমরার সম্পর্ক 2009 থেকে একেবারে আজ অবধি এটি ক্রমশই বাড়ছে। তো এই যে দাকুমরার সম্পর্কের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। প্রথমত, এখানে খুব নির্মম এবং নিষ্ঠুর প্রতিশোধ নেওয়া হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আবার কখনো কখনো ইতিহাস উল্টে দেওয়া বা পাল্টে দেওয়া ঘটনা ঘটে যায়, অর্থাৎ সারা জীবন যারা যুদ্ধ করেছে, দ্বন্দ্ব করেছে, সংঘাত করেছে, তাদের মধ্যে অল অন এ সাডেন পরিবেশ পরিস্থিতির কারণে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, সীমাহীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, এটি কি প্রতিশোধের দিকে যাবে না বন্ধুত্বের দিকে যাবে, এটি এই মুহূর্তে আমরা কল্পনা করতে পারছি না। বাংলাদেশের সাধারণ মানুষ যারা শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সকলের দাবি যে তার বিচার হোক বাংলাদেশে। শুধু তিনি নন, তার যারা দোষর ছিলেন তাদেরও বিচার হতে হবে এই বাংলায়, যেন আগামীতে কেউ শেখ হাসিনা হওয়ার দুঃস্বপ্ন না দেখে। সমস্যা হলো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু তারা নির্বাচিত নন, তাদের কোনো সংগঠন নেই। শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ 15 বছর যিনি ক্ষমতায় ছিলেন এবং এখনো পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম দলটি, যাদের প্রায় 35% জনসমর্থন রয়েছে এবং যাদের হাতে এখনো পর্যন্ত আমলাতন্ত্র, সামরিক আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্র, জুডিশিয়ারি এবং অর্থনীতির একটা বিরাট অংশ তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তো কাজেই তাকে নিয়ে যে কোনো সময় খেলাধুলা করা, এটা অনেকটা গোকরা সাপ নিয়ে খেলাধুলা করার মতোই ভয়ঙ্কর। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা যখন ভারতে গেলেন, এখন তাকে ইমিডিয়েটলি ফেরত আনতে হবে, এটা জনগণের দাবি। তো জনগণের দাবি অনুযায়ী সবসময় নেতারা চলতে পারে না, আর চলা উচিত নয়। নেতাদের সফলতা সেখানেই তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নেন নিজেদের মতো করে, আর জনগণকে কনভিন্স করে হোক, বাধ্য করে হোক, সেই তাদের যে সিদ্ধান্ত এবং তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেয়, এবং এটার মধ্যে কিন্তু যাকে বলা হয় নেতার নেতৃত্বের গুণাবলী নির্ভর করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে জনগণের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, চাপ ছিল শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে, তিনি সেটা অতি সুকৌশলে এটি বলতে গেলে লিঙ্গারিং করেছেন, দীর্ঘমেয়াদে এটাকে ঠেলে দিয়েছেন। কিন্তু সেই সব জল্পনা কল্পনা বাদ দিয়ে একেবারে সাম্প্রতিক যে টাটকা খবর, সে টাটকা খবর হলো বাংলাদেশের পক্ষ থেকে কূটনীতির ভাষায় ভার্বাল নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য। এখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির বেশিরভাগ ধারা অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে ভারত বাধ্য।
আর ভারত ইচ্ছে করলে নাও পাঠাতে পারেন। সেক্ষেত্রে তাদের এই চুক্তির অনেকগুলো ধারা রয়েছে, যে ধারাতে তারা বাংলাদেশে তাকে পাঠাবেন না, তারা জিদ ধরতে পারেন। প্রথমত শেখ হাসিনা যদি বলেন যে বাংলাদেশে তার বিচার ন্যায্যতার সঙ্গে হবে না, রাজনৈতিক মদতপুষ্ট বিচার হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনা যদি কোনো কারণে ভারতে অভ্যন্তরীণভাবে কোনো মামলায় তিনি সেই যাকে বলা হয় আসামি হন এবং তার বিরুদ্ধে যদি ভারতে মামলা চলে, তাহলেও এই বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য নয়। ঘটনা যাই হোক না কেন, এই যে বাংলাদেশ হঠাৎ করে শেখ হাসিনাকে যে ফেরত পাঠানোর ব্যাপারে যে ডিপ্লোম্যাটিক ভার্বাল নোটিশ পাঠালো, এটা কেন, কি কারণে? বাংলাদেশ কি সত্যিকার অর্থে চাচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে এসে সেই হাতকড়া পরিয়ে তারপর তাকে যেভাবে নাজিমুদ্দিন রোডে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছিল সেভাবে তার জন্য আলাদা রুম করে সেখানে রাখা হবে? অথবা 111-এর সময় তাকে যেভাবে সংসদ ভবনের মধ্যে একটা রুম সাজিয়ে রাখা হয়েছিল তাকে এবং বেগম জিয়াকে, ঠিক একইভাবে শেখ হাসিনাকে রাখা হবে এবং তাকে নিয়মিতভাবে কোর্টে হাজির হতে হবে। বেগম খালেদা জিয়া যেভাবে কোর্টে হাজির হয়েছেন, নিম্ন আদালতে হাজির হয়েছেন, তারপরে তার জন্য যে আলাদা ট্রাইব্যুনাল করা হয়েছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে, সেখানে তিনি এসেছেন। তো এরকমভাবে কি শেখ হাসিনার সঙ্গে করা হবে? এর কারণ হলো যে বাংলাদেশে শেখ হাসিনা খালেদা জিয়ার যে গুরুত্ব, কোনো অংশে একে অপরের চেয়ে কেউ কাউকে ছোট করতে পারবে না। তো উনিও 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও 4 বারের প্রধানমন্ত্রী, তারপরে তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। আবার শেখ হাসিনার ক্ষেত্রেও তিনি সাবেক প্রধানমন্ত্রীর কন্যা, রাষ্ট্রপতির কন্যা, জাতির জনকের কন্যা ইত্যাদি আরো অনেক কিছু উপাধি ব্যবহার করা যেতে পারে। তো শেখ হাসিনার জমানাতে যদি বেগম খালেদা জিয়াকে এইভাবে রাষ্ট্রীয় বিচারের মুখোমুখি হতে হয়, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কেন করা হবে না? এই বিষয়গুলো যদি তাকে আনা হয়, বিচারের মুখোমুখি করা হয়, আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে সরকারকে খুব বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। কিন্তু যদি আনা যায় এবং তাকে বিচার করা যায়, তাহলে যেটি হবে সেটি হলো সরকার দীর্ঘমেয়াদে শাসন ক্ষমতায় টিকে যাবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানো বা আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া, এই বিষয়গুলো নিয়ে টুশব্দ করার মতো ক্ষমতা কারো থাকবে না। এটা হলো বাস্তবতা। দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো ভারতকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য। এর কারণ হলো যে শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে, এটি নরেন্দ্র মোদীর একক কোনো সিদ্ধান্তের কারণে এটি করা হয়নি। যেটি করা হয়েছিল তা হলো তিনি যখন ভারতে গেলেন তখন তাকে ভারতে রাখা হবে, নাকি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে, নাকি রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে যখন তুমুল আলোচনা, তখন ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো, একেবারে ছোট ছোট রাজনৈতিক দল থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলগুলো একেবারে সম্মিলিতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের মেহমানে আজিম, আমাদের দেশের প্রধান মেহমান, পরীক্ষিত বন্ধু এবং কৌশলগত বন্ধু। কাজেই আজ তিনি আমাদের কাছে আশ্রয় নিতে এসেছেন এবং তিনি তার জীবদ্দশায় বাংলাদেশের ক্ষমতায় যতদিন ছিলেন ভারতকে যা কিছু দিয়েছেন, করেছেন, এর কৃতজ্ঞতা ভারতকে প্রকাশ করতে হবে এবং তা যদি ভারত না করে, তাহলে আগামীতে ভারতকে কোনো দেশ, রাষ্ট্র, ব্যক্তি বিশ্বাস করবে না। শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে। তো এর প্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলতে গেলে অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন। এর কারণ হলো গত সেই 15 বছরের মধ্যে ভারতের সকল রাজনৈতিক দলগুলো যদি কোনো একটা সিঙ্গেল বিষয় নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারে, সেটি হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে। এমনকি চীনের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, কাশ্মীরে সেই ইনসার্জেন্সি চালানো, এগুলো বিষয় নিয়ে ভারতে প্রচুর বিতর্ক রয়েছে। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। কাজেই সেই রাজনৈতিক যে ঐক্যমত্যতা, তার এগেনস্টে গিয়ে নরেন্দ্র মোদী এখন কোনো অবস্থাতেই তার সরকারের একক সিদ্ধান্তে বাংলাদেশে তাকে ফেরত পাঠাতে পারেন না এবং তিনি সেটা করবেনও না। এর কারণ হলো শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক যেমন আছে, তার সঙ্গে সঙ্গে যদি তিনি এখন কোনো কারণে শেখ হাসিনাকে পাঠান, তাহলে সমস্ত বিরোধী দলগুলো তার গলা টিপে ধরবে। তো এরকম একটা অবস্থা চলছে। আর আরেকটি পক্ষ, বিশেষ করে ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা বলার চেষ্টা করছেন যে মিস্টার জো বাইডেন, যার সঙ্গে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক এবং শেখ হাসিনার একেবারে দাকুমার সম্পর্ক, এবং জো বাইডেন প্রশাসনের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রশাসনেরও খারাপ সম্পর্ক। তো কাজেই একেবারে শেষ মুহূর্তে আগামী জানুয়ারি মাসের 20 তারিখে যেহেতু জো বাইডেনের বিদায়, নতুন সরকার আসবে, কাজেই ডোনাল্ড ট্রাম্প আসার পরে পরিস্থিতি যেন শেখ হাসিনার অনুকূলে না যায়, ভারতের অনুকূলে না যায়, এজন্য জো বাইডেন
একেবারে শেষ মুহূর্তে এসে ইউনূস সরকারকে প্রভোগ করেছে যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আপনি চিঠি দেন, এবং সেই চিঠির প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারতকে একটা চাপ দেবে। এর কারণ হলো এখন ভারতকে জো বাইডেন যত বেশি চাপের মধ্যে রাখতে পারবে, আর এই যে কদিন ক্ষমতা আছে এর প্রতিটি ক্ষণ, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড তিনি যদি অত্যন্ত শক্তিশালীভাবে ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন, তাহলে কি হচ্ছে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ডেমোক্র্যাট যে প্রার্থী হবেন তার জন্য এটা অনেকটা সহজ হয়ে যাবে জনগণের সমর্থন পাওয়ার ক্ষেত্রে। সেখানে ভারত একটা ফ্যাক্টর, যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রো ইন্ডিয়ান। তো এই কারণে যেটা ভারতের যারা মিডিয়া তাদের বলা বক্তব্য হলো, যারা বিশ্লেষণ করছেন সাংবাদিকরা, তাদের বক্তব্য হলো মূলত ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে একটা চাপ দেওয়ার জন্যে মূলত আমেরিকা এই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে করিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টাতে এই ঝুঁকি নিয়েছেন, এটা তার জন্য খুবই বড় ঝুঁকি। প্রথম ঝুঁকি হলো যদি ভারত তাকে না দেয়, ডাইরেক্টলি না করে দেয়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা পর্দার আড়ালে দু সরকারই করে যাচ্ছিল, সেই চেষ্টাটি এই একটি ঘটনা দ্বারা ব্যাহত হলো। এটি তার পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। দ্বিতীয় যে ঘটনাটি, সেই ঘটনাটি হলো যদি শেখ হাসিনাকে আসলে ভারত দিয়েই দেয়, বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে পুরো পরিস্থিতি কি ডক্টর মোহাম্মদ ইউনূস সামাল দিতে পারবেন? এর কারণ হলো উনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে যে একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির 1 নম্বর সমীকরণ হলো বিএনপি এবং আওয়ামী লীগ একদিকে এসে যাবে। এবং শেখ হাসিনাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, কাজেই সরকারের সাহস নিয়ে, শক্তি নিয়ে বিএনপির যে আতঙ্ক, এটি আরো বাড়বে। এবং তারা মনে করবে যে আওয়ামী লীগকে যে জালে ফেলা হয়েছে, 1/11 মতো ঠিক একই জালে বিএনপিকেও ফেলা হবে। কাজেই তারেক রহমানের দেশে ফিরে আসা, বেগম জিয়ার বিদেশে যাওয়া অথবা বাংলাদেশে থাকা, পুরো প্রক্রিয়াটি তাদের জন্য বুমেরাং হয়ে পড়বে। এবং তখন বিএনপি এবং আওয়ামী লীগ যদি এক হয়ে যায়, তখন রাজপথে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, এর ফলে সরকারকে কেবলমাত্র তার যে বাহিনীগুলো রয়েছে, রাষ্ট্রীয় বাহিনী, তাদের উপর নির্ভর করতে হবে। এর কারণ হলো এই দুটো দলকে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, শক্তি দেশের বাইরে ইউনূস সরকারের নাই। কাজেই শেখ হাসিনার এই যে বিষয়টি নিয়ে যা কিছু হচ্ছে, এটা যে কেবলই মাত্র বাতচিত, খেলাধুলা তা নয়, এর পেছনে দীর্ঘমেয়াদে অনেকগুলো চক্রান্ত রয়েছে, এর অনেকগুলো দীর্ঘমেয়াদে ফলাফল রয়েছে, এবং এর ফলে আমাদের আগামী দিনের রাজনীতির অনেক বিষয় নির্ভর করছে, বা এর মাধ্যমে অনেকগুলো বিষয় মীমাংসিত হবে। বা প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।